আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করবে নির্বাচন কমিশন। আগামী 13 থেকে 20 নভেম্বর প্রতিদিন 6টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে নির্বাচন কমিশন। এদিকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, 16 নভেম্বরের পরিবর্তে 18 নভেম্বর উদ্বোধন হবে পোস্টাল ব্যালটের অ্যাপস পোস্টাল ভোট বিডি। একই দিন প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। ইলিয়াস মাতবরের প্রতিবেদনে বিস্তারিত। আগামী নির্বাচনকে সামনে রেখে 13 থেকে 20 নভেম্বর প্রতিদিন 6টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন যা যা করা প্রয়োজন প্রত্যেকটা কাজই করবে। এদিকে রোববার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদও। প্রবাসী ভোটার আমরা অ্যাপটা লঞ্চ করতে চেয়েছিলাম 16 নভেম্বর, তো 16 নভেম্বরের পরিবর্তে আমরা এখন এটা করব 18 নভেম্বর। মূল কারণটা দুটো, একটা হচ্ছে যে 16 নভেম্বর হয়ে গেছে রোববার তো বিশ্বের অধিকাংশ দেশেই আর কি সাপ্তাহিক ছুটি, তো সেটা বিবেচনা করে দেখা গেল যে এটা আমাদের 18 তারিখ করলে জিনিসটা ভালো হয়। আর এর সাথে আরও একটা জিনিস আছে যে 18 তারিখ আমরা আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। এ সময় আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানকে অনশন ভেঙে আইনগতভাবে আপিলের পরামর্শ দেন তিনি। আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে। আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। এদিকে আমজনতা দলের নিবন্ধনের দাবিতে দলের সদস্য সচিব তারেক রহমানের আমরণ অনশন 5 দিন পেরিয়েছে। নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে টানা অনশনে অসুস্থ হয়ে পড়েন তিনি। রোববার তারেক রহমানের আমরণ অনশনের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। কেন তারেক রহমানকে রাজনৈতিক দলের নিবন্ধন দেয়া হবে না, আর যদি ওনাকে না দেয়া হয়ে থাকে আর কোন কোন দল শর্ত সম্পূর্ণভাবে পূরণ করে নিজেদের নিবন্ধন সম্পন্ন করেছে সেটি প্রত্যেকটির অডিটেড রিপোর্ট জনসম্মুখে পাবলিশ করতে হবে। এ সময় তিনি বলেন, রাজনৈতিকভাবে ত্যাগী ও নির্যাতন নেতা তারেক রহমানের নেতৃত্বাধীন দলটিকে নিবন্ধন না দেওয়াটা রাজনৈতিক বৈষম্যের প্রতিফলন। আমরা জোরালো দাবি জানাচ্ছি, অবিলম্বে তার নিবন্ধন দিতে হবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। নির্বাচনের প্রশিক্ষণ এবং বিশ্রামের কারণে মাঠে থাকা সেনা সদস্যদের অর্ধেককে সরিয়ে নেওয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। এ সময় রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের 13 নভেম্বরের কর্মসূচি ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনাবাহিনী আমরা 50% উইথড্র করে আমরা 50% উঠাচ্ছি না। এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম আছিল এখন একই। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন যে ই ডাকুন, কোনো ধরনের কি ডাকছে না, কোনো আশঙ্কা নেই। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। উৎসব মুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার তা করা হবে। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহী হয়ে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তাদের মাঝে উৎসাহ সৃষ্টি হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কারণ আপনারা দেখেন যে নির্বাচন অনেক দেরি আছে। অলরেডি আমি যেখানে যাই দেখছি, পোস্টার দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না।
কোনো দলে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি, তবে নিশ্চিতভাবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা 10 আসনে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। আসিফ জানান, নির্বাচন করবেন নিশ্চিত। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত রয়েছে বলে জানান তিনি। কোনো দলে যোগ দিতেছেন কিনা তা জানতে চাইলে তিনি বলেন, কোনো দলে যোগ দেবে কিনা তা নিয়ে কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি এখনো। এছাড়া কবে পদত্যাগ করছেন সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানাননি তিনি। সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়, তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। আপনারা তো জানেন যে নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হইলেন সেটা গুরুত্বপূর্ণ না, আপনি দেশের নাগরিক বা ভোটার হলেই যথেষ্ট। তো সেই জায়গা থেকে ঢাকায় ভোটার হওয়া, যাতে করে নির্বাচনের সময় আমার ভোটটা অপচয় না হয়। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা ধরে রাখতে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ মুক্তি চায়। দেশে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। ঠাকুরগাঁয়ের ভেলাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় বিএনপি। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের অপকর্মের কারণে বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে। বিএনপি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবে। এর আগে অপর এক অনুষ্ঠানে তিনি বলেন, জনগণ যা বোঝে না তা জোর করে চাপিয়ে দেয়া ঠিক হবে না। একটা দল বলতেছে গণভোট হতে হবে নির্বাচনের আগে, কয়েকটা দল, আমরা বলছি নির্বাচনের দিনেই হবে। এই সাধারণ মানুষ আপনারা এত কিছু কি বোঝেন? সত্যি কথা বলেন তো, গণভোট সনদ এইসবকে আমরা বুঝি না। এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে কিছু লোক আসছে, আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণভোট দেশের সাধারণ মানুষ বোঝে না, তাই জাতীয় নির্বাচনের আগে করার কোনো সুযোগ নেই। বিএনপি একটা স্থিতিশীলতা চায় দেশের মধ্যে। বিএনপি আপনার অপরের সাথে দ্বিমত পোষণ করেও আমরা তাদের প্রতি সম্মান জানাতে চাই। এই যে সিদ্ধান্তগুলো নিয়েছি আমরা কিন্তু দ্বিমত পোষণ করে তাও এক জায়গায় আসছি, শুধুমাত্র আমরা গণতান্ত্রিক স্পিরিটটা রাখতে চাই। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই আমরা। এই নির্বাচনের আগে, সংসদে পাশ হওয়ার আগে গণভোটের কোনো সুযোগ নেই। এটা বিএনপির উদারতা। ওনাদের নির্বাচনের জন্য রাজি হয়েছে, এটা বিএনপির উদারতা। আর দ্বিতীয় কথা বলি, নোট অফ ডিসেন্ট যেখানে দ্বিমত পোষণ করা হয়েছে, দ্বিমত পোষণ করার অর্থ হচ্ছে ঐক্যমত হয়নি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আমি দাঁড়িয়ে যাই নাকি? সংস্কারে বাধা তৈরি হলে সরকারের এক্সিট পয়েন্ট ও আসন্ন নির্বাচন নিয়ে ধোঁয়াশার জায়গা তৈরি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এনসিপি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স NLA আয়োজিত একটি আলোচনা সভায় এই মন্তব্য করেন আক্তার হোসেন। তিনি বলেন, সরকার তাদের ম্যান্ডেট ও দায়িত্ব ভুলে এখন শুধুমাত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। যদি সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হয় তাহলে সংস্কার না হওয়ার কারণে এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনের নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হবে। এখন শুধুমাত্র নির্বাচন এবং নির্বাচন কিভাবে আয়োজন করা যেতে পারে এবং তারা কিভাবে নির্বাচন দিয়ে নিজেরা দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারেন সেই ধরনের একটা পথ খোঁজার চেষ্টায় তারা রয়েছেন। আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কারের বিষয়বস্তুকে আর ঠেলে দিবেন না। রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনা করেছি, ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে যে সংকটের জায়গা তৈরি হয়েছে সেই সংকট নিরসন করে বাংলাদেশের মানুষকে সামনের নির্বাচনে অংশগ্রহণের সুযোগটা তৈরি করে দিন। যদি সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হয় তাহলে সংস্কার না হওয়ার কারণে এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে।
নির্বাচন কমিশনের দল নিবন্ধনের তালিকায় আমজনতার দল না থাকায় ইসির প্রধান ফটকের সামনে গত মঙ্গলবার থেকে আমরণ অনশনরত দলটির সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার রাত 8:30টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের উপস্থিতিতে তারেক রহমানকে অ্যাম্বুলেন্স করে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়। এ বিষয়ে সালাহ উদ্দিন আহমেদ বলেন, আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র। সামনের দিনে গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখতে পারে, সেজন্য তার দল নিবন্ধনের আবেদন করেছে। কিন্তু দীর্ঘ বিচার বিবেচনার পর তাদের দলকে নিবন্ধন দেয়া হয়নি। তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন কমিশন তার দলের আপিল পুনর্বিবেচনা করবে বলে আশা করেন সালাউদ্দিন। তারেকের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক খবর পেয়েছি এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সেজন্য তাকে অনুরোধ করে আজকে তার অনশন ভাঙাতে এসেছিলাম। আমাদের কথা রেখেছে, সে অনশন ভঙ্গ করে এখন তাকে হাসপাতালে আইসিইউতে বোধহয় নিতে হবে তাকে। এটা কি বলে যেন নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে, তার শারীরিক অবস্থা আসলেই খারাপ। তো আশা করি সে সুস্থতা পাবে খুব শিগগির এবং তার রেজিস্ট্রেশনের বিষয়টি আইনানুগভাবে যেন সহানুভূতির সাথে বিবেচনা করে সেই আবেদন আমরা রাখছি নির্বাচন কমিশনের কাছে। ধন্যবাদ। তারেক তাহলে কি এখন আদালতে যাচ্ছে তার আম জনতা পার্টির? না, আদালতে যাচ্ছে না, তারা পুনরায় আবেদন করবে, বিবেচনার জন্য আপিল করবে কালকে এবং সেটা নির্বাচন কমিশন সহানুভূতির সাথে বিবেচনা করবে। মাঠ পর্যায়ে যাতে তদন্তটা সঠিকভাবে হয়, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ইনস্ট্রাকশন দেবে। 10ম গ্রেড সহ 3 দফা দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত প্রাথমিক সহকারী শিক্ষকরা। শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগও দাবি করেন শিক্ষক নেতারা। 3 দফা দাবিতে সারা দেশের প্রাথমিক স্কুলে পাঠদান বন্ধ রয়েছে। এসএম আরিফের রিপোর্টে বিস্তারিত। 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ করছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা। শনিবার শাহবাগে পুলিশের বল প্রয়োগের বিরুদ্ধেও নিন্দা জানান তারা। এই যারা হামলা চালিয়েছে, অন্যায়ভাবে টিয়ার শেল নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, জল কামান মেরেছে, এদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছি ইতিমধ্যে। তৃতীয় শ্রেণীর কর্মচারী দিয়ে আপনারা প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করবেন, এমন অনেক কল্পনা শুধু এসি রুমে টয়লেট ছেড়েই ভাবা যায়। কর্মসূচিগুলি অবিলম্বে এখন থেকে পালন করুন। ইনশাআল্লাহ 10ম গ্রেড আমাদের তার প্রান্তে, আমরা এই 10ম গ্রেড বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বক্তব্যের নিন্দা জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন সহকারী শিক্ষকরা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়, আপনি আপনার শিক্ষকদের তাদের রক্ত কানন বুঝেন না, আপনি ওই পদে থাকার আমি মনে করি আপনার যোগ্যতা নাই। আমাদের দাবি মেনে নিক সরকার, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের আবার পাঠদানে মনোনিবেশ করব। শিক্ষক নেতারা জানান তাদের দাবিগুলো যৌক্তিক, অবিলম্বে তা পূরণ না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন তারা। আমরা অনতি বিলম্বে সারা বাংলাদেশের সকল বিদ্যালয়ে কর্মবিরতি থেকে তালাবদ্ধ কর্মসূচিতে যাব। 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষক ভাইদের রক্ত বিনা যেতে দেব না, আর নয় আলাপ, এবার চাই প্রজ্ঞাপন। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের রায় ঘিরে প্রসিকিউশন অনিরাপদ বোধ করছে না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। রাজনৈতিক দলগুলোর কর্মসূচি বিষয়ে সিদ্ধান্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলেও মন্তব্য করেন তিনি। এদিকে রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় 24 জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। আগামী বৃহস্পতিবার জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের রায় ঘোষণার তারিখ জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায়ের তারিখ ঘোষণার দিন ঘিরে সহিংসতা হলে সে বিষয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন প্রসিকিউটর গাজী MH তামিম। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। প্রসিকিউশনের দায়িত্ব হলো ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা থেকে যে অভিযোগগুলো আনা হয় সেটি ট্রাইব্যুনালে প্রমাণ করার জন্য চেষ্টা করা, সাক্ষ্য উপস্থাপন করা, যুক্তিতর্ক তুলে ধরা। রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন, রাষ্ট্রের বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সেটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই। এদিকে রাজধানী চাংখারপুলে আলোচিত 6 জনকে হত্যার ঘটনায় 24 জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। জবানবন্দি শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফজলে নূর তাপসের দুটি ফোনালাপ বাজিয়ে শোনানো হয়। এই মাসের 12 তারিখে পরবর্তী সাক্ষী উপস্থাপনের জন্য দিন নির্ধারণ হয়েছে। আমরা মনে করছি যে এই মামলার ঘটনার এবং এক্সপার্ট উইটনেস এক্সামিনেশন শেষ হয়েছে। আমরা আশা করছি যে 12 তারিখে আমরা তদন্তকারী কর্মকর্তাকে সাক্ষী হিসাবে উপস্থাপনের মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করতে পারব। এদিকে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই জেআইসি সেলে গুমের 2 মামলা সহ রামপুরার 28 জনকে হত্যা মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের হয়ে আইনি লড়াই থেকে আনুষ্ঠানিকভাবে সরে এসেছেন ব্যারিস্টার M সারোয়ার। এই অফিসারদের পরিবার নতুন করে লয়ার এনগেজ করেছে ইতিমধ্যে, তারা ওকলাতনামা সাবমিট করবে এবং তারা এই ডিফেন্স কেস পরিচালনা করবে। গুমের 2 মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী 23 নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। রামপুরার 28 জনকে হত্যা মামলা শুনানি হবে 24 নভেম্বর। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। রফতানির আড়ালে 97 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 1200 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও চেয়ারম্যান ASF রহমান সহ সংশ্লিষ্ট আরও কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা 17টি মানি লন্ডারিং মামলার অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID। বিকেলে রাজধানীর মালিবাগে সংস্থার প্রধান অতিরিক্ত IGP সিকবাত উল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, CIDর ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তদন্তে দেখতে পায় 2020 থেকে 2024 সালের মধ্যে বেক্সিমকো গ্রুপের অন্তর্ভুক্ত 17টি কর্পোরেট প্রতিষ্ঠান বৈদেশিক বাণিজ্যের নামে বিপুল পরিমাণ অর্থ পাচার করে। সেই অর্থ পাঠানো হয় দুবাইয়ের আল গ্লোবাল ট্রেডিং লিমিটেডের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশে। সুকৌশলে এই বিপুল পরিমাণ 97 মিলিয়ন মার্কিন ডলারকে এই দেশ থেকে লন্ডারিং করা হয়েছে, যেটি আমাদের দেশের টাকা, এটি চলে গিয়েছে। মেইনলি যেটি আমি আগে বলেছিলাম যে গ্লোবাল ট্রেডিং, যেটি দুবাইতে অবস্থিত, এবং তারই কিছু সিস্টার কনসার্ন যেটি সৌদি আরব, আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, UK, USA, আয়ারল্যান্ডে এবং বিভিন্ন দেশে অবস্থিত। এই 97 মিলিয়ন ডলার এটি একটা লন্ডারকৃত টাকা। আমরা এটির চার্জশিট 17টি মামলার একসাথে চার্জশিট আমরা অনুমোদন করেছি। আমরা এই টাকাগুলোকে, এই লন্ডারকৃত টাকাগুলোকে আমাদের দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। সারা দেশে গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় যে 6 জন মারা গেছেন তাদের মধ্যে 2 জনের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে, 2 জনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ও 2 জনের বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 1195 জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে 313 জনে এবং শনাক্ত রোগী বেড়ে 78,543 জনে দাঁড়িয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে 155 জন, চট্টগ্রাম বিভাগে 132 জন, ঢাকা বিভাগে 278 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 220 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 115 জন, খুলনা বিভাগে 114 জন, ময়মনসিংহ বিভাগে 59 জন, রাজশাহী বিভাগে 113 জন ও সিলেট বিভাগে 9 জন রয়েছেন। চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সরকার পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়টিতে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে উল্লেখ করে দেশে পেঁয়াজের কোনো সংকট নেই বলেও জানান তিনি। এদিকে 5 ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দেয়া বক্তব্য চূড়ান্ত নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রাকিব হাসান।
গত 2 সপ্তাহ ধরে হঠাৎ করে অস্থির পেঁয়াজের বাজার। কয়েক দফায় খুচরা বাজারে দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 60 টাকা। পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাণিজ্য উপদেষ্টা। একাধিক কারণে পেঁয়াজের মূল্য বৃদ্ধি হয়েছে। মৌসুমের শেষ, আমাদের মানে যে পেঁয়াজটা শেষ মৌসুমে এসছে সেটাও একটু শুকিয়ে ওজনও কমেছে। নিশ্চয়ই আপনারা জানেন, যারা এই হাই ফ্লো মেশিন দিয়ে পেঁয়াজগুলোকে সংরক্ষণ করেছেন তাদেরও ব্যয় রয়েছে। বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই জানিয়ে তিনি বলেন, এই সপ্তাহের মধ্যে দাম না কমলে আমদানির অনুমোদন দেয়া হবে। সামগ্রিকতার বিচারে আমরা বলবো যে আমরা নজর রাখছি, প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিব। আমরা যতক্ষণ মনে করছি যে এটা যদি স্বাভাবিক অবস্থায় ফেরত আসে আমরা আমদানি অনুমোদন দিব না। আর যদি এই সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরত না আসে আমরা আমদানি দিয়ে বাজার ব্যবস্থায়, সরবরাহ ব্যবস্থায় মানে যোগানের উন্নতি ইনশাল্লাহ ঘটাবো। এর আগে সকালে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, রাজনৈতিক সরকার অর্থ ব্যবস্থার সংস্কারগুলো কতটা ধারণ করে সে বিবেচনা করে ঋণের 2 কিস্তি একসাথে দেবে IMF। ওরা বলছে তোমরা তো করে যাচ্ছ যে জিনিসগুলো, আমরা একটু দেখতে হবে একটা রাজনৈতিক সরকার এসে কতটুকুটা ধারণ করে। ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে 2টা কিস্তি একবারে দিয়ে দেবে। 5 ব্যাংকের শেয়ার শূন্য গভর্নরের এমন সিদ্ধান্ত চূড়ান্ত নয় বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। সেটার ব্যাপারে আমাদের একটা রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। আসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে 7 লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। সকালে সচিবালয় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এসব কথা জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি জানান, প্রতি কেজি ধান 34 টাকা, সেদ্ধ চাল 50 টাকা এবং আতপ চাল কেনা হবে 49 টাকা কেজি দরে। 34 টাকা কেজি ধরা হচ্ছে ধান, 50 টাকা কেজি ধরা হচ্ছে সিদ্ধ চাল, 49 টাকা কেজি ধরা হচ্ছে আতপ চাল। এটাকে প্রপোর্শনেটলি কিন্তু 100 কেজি ধান মিলিং করলে 65 কেজি চাল পাওয়া যায়। ওইটাকে হিসাব করে আমরা এটা করেছি। তো আমরা আশা করছি যে আমরা এর চেয়ে বেশি করতে পারবো। সেই চেষ্টা আমাদের আগেও আমরা যে টার্গেট ছিল তার চেয়ে আমরা এক্সিড করেছি। এটা আমরা মানে মোটামুটি আশা করছি যে আমরা অ্যাচিভ করতে পারবো। আমরা এক্সিড করতে চেষ্টা থাকবো। ধান 50,000 মেট্রিক টন, চাল সিদ্ধ চাল 6 লক্ষ মেট্রিক টন, আতপ চাল 50,000 মেট্রিক টন। কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহীর 4 জেলার দুর্গম বিস্তীর্ণ পদ্মার চরে 12 ঘণ্টা টানা অভিযানে 67 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। উদ্ধার হয়েছে 10টি আগ্নেয়াস্ত্র, 24টি দেশীয় অস্ত্র ও মাদক। এ নিয়ে বিকেলে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। রাজশাহীর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, পদ্মার চরে কাকুন বাহিনী সহ 11টি সন্ত্রাসী বাহিনীর আধিপত্য। তাদের সন্ত্রাসী কার্যকলাপ, মানুষ হত্যা, অপহরণ, চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে রাজশাহী, নাটোর, পাবনা 58 এবং কুষ্টিয়া এলাকা থেকে মোট 67 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 10টি আগ্নেয়াস্ত্র, দেশীয় তৈরি 2টি বন্দুক, 6টি পিস্তল, 24 রাউন্ড কার্তুজ, 5টি মোটরসাইকেল ও মাদকদ্রব্য। কুষ্টিয়া থেকে উদ্ধার করা হয়েছে ইঞ্জিন চালিত নৌকা, স্পিডবোট ও অস্ত্র রাখার সিলিন্ডার। শনিবার দিনগত ভোরে অপারেশন ফার্স্ট লাইট শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। পুলিশ, র্যাব ও বিপিএন এর 1200 সদস্য এই অভিযানে অংশ নেন। আমরা এতে সন্তুষ্ট নই। আমরা এটাকে নিয়মিত করলে হয়তো আরো বেশিরভাগ ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সব মিলে 3টি জেলায় গ্রেপ্তার হয়েছে 58 জন, অস্ত্র উদ্ধার হয়েছে 10টি, গুলি 4টি, তার লাইভ গুলি, খোসা হলো 2টি, হাসুয়া 24টি, চাইনিজ কুড়াল 2টি, পেন্সিল 20 বোতল, ইয়াবা 50 পিস, গাঁজা 800 গ্রাম, মোটরসাইকেল 5টি, লোহার পাইপ 1টি, টিউবওয়েল 1টি।